সুপ্রিয় দর্শক, এন মোহাম্মদ ওয়াটার ট্যাঙ্ক লেট এডিশনে আপনাদের সবাইকে স্বাগতম। সঙ্গে আছি আমি জাহিদুর রহমান খান। দর্শক, আজ আমাদের আলোচনার বিষয় রাজনীতিতে উত্তাপ। আর এই আলোচনায় আমার সঙ্গে স্টুডিওতে আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক ABM মোশাররফ হোসেন, আছেন বাংলাদেশ আওয়ামী লীগের নেতা মোহাম্মদ আলী আশরাফ এবং জাতীয় পার্টি চেয়ারম্যানের রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট ডক্টর নুরুল আজহার। আপনাদের তিনজনকে আমাদের আলোচনায় স্বাগত জানাচ্ছি। আলোচনার শুরুতেই আমি ABM মোশাররফ হোসেন, মোশাররফ আপনার কাছে যেতে চাই। আমরা যেটা শিরোনাম রেখেছি, আপনি জানেন যে এই প্রচণ্ড তাপ প্রবাহের মধ্যেও যে মানুষ অতিষ্ঠ, তার মধ্যেও রাজনীতিতে আমরা উত্তপ্ত বাক্য বিনিময় দেখছি। যে সরকারের শীর্ষ পর্যায় থেকে শুরু করে সব ধরনের বিভিন্ন পর্যায়ের নেতারাও, আবার বিএনপির পক্ষ থেকেও তার পাল্টা জবাব দেয়া হচ্ছে। এই উত্তাপ ছড়ানো রাজনীতি আসলে বাংলাদেশের জন্য কতটা ভালো? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আমার দুই শ্রদ্ধা সহ আলোচক এবং এসএটিভির দর্শক যারা আমাদেরকে শুনছেন, সবাইকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। আসলে রাজনীতির বাইরে তো জীবন নাই। আর রাষ্ট্র একটা স্বাধীন সার্বভৌমত্ব রাষ্ট্রের রাজনীতির বাইরে রাষ্ট্র পরিচালনা করা কোনোভাবেই সম্ভব না। এখন রাজনীতিতে নানা সংকট থাকে, অনাস্থা থাকে, প্রতিদ্বন্দ্বী থাকে, প্রতিযোগিতা থাকে। এর কারণে নানা কথাবার্তা সবসময় কথা উত্তাপ ছড়িয়ে তো লাভ নেই, জনস্বার্থ যদি না। এখন হলো একটা কথাকে, মানে রাজনৈতিক দলগুলির কাজই তো হলো জনস্বার্থে কথা বলা। এখন ধরেন যে সংকটগুলি বাংলাদেশে বর্তমানে আছে, সেই সংকটগুলিকে যদি সরকার অ্যাড্রেস করতে না পারে, তাহলে রাজনৈতিক দলগুলি কথা বলবে, এটাই তো স্বাভাবিক। কারণ আমাদের মতো, আমাদের না, সারা বিশ্বেই গণতান্ত্রিক রাষ্ট্রের মূল আলোচনার কেন্দ্রমূল হলো জাতীয় সংসদ। কিন্তু আমাদের এখানে নির্বাচন ব্যবস্থার সংকটের কারণেই তো সংসদের প্রতি মানুষের সে আস্থা বা কনফিডেন্স তৈরি হয়নি, যার কারণে এই রাজনৈতিক দলগুলিকে নানা জায়গায় দাঁড়িয়ে কথা বলতে হয়। দেখেন, আপনি অন্য জায়গায় চিন্তা করেন, বিশ্বের বিভিন্ন দেশে সুশীল সমাজ বলেন অথবা অন্যান্য যে সামাজিক শক্তিগুলি আছে, তাদের ভূমিকা কতটুকু। আর আমাদের বাংলাদেশে কিন্তু দেখবেন রাজনীতির বাইরেও একটা সামাজিক শক্তি কাজ করে এবং তাদের বক্তব্য, তাদের আলোচনা টোটাল সমাজটাকে নাড়া দেয়। কারণটা কি? কারণ রাজনীতিবিদরা জনগণের সে প্রত্যাশিত ভূমিকাটা পালন করতে পারে না, অনেকটা ক্ষমতা কেন্দ্রিক হয়ে গেছে। এই যেমন আজকে বাংলাদেশে আপনি লক্ষ্য করবেন যে আপনি যে বলছেন উত্তাপটা কেন আজকে বাংলাদেশে, এই যে সময় এই উত্তাপ শুধু রাজনীতিতে না, আজকে পরিবেশও কিন্তু একটা মারাত্মক উত্তাপ। বাংলাদেশের ইতিহাসে আজকে সর্বোচ্চ তাপমাত্রা যশোরে 43.8 ডিগ্রি সেলসিয়াস, এটা বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ। তো সুতরাং তাপমাত্রা তো সব জায়গায়, আপনি অস্বীকার করবেন কোথায়? কারণ মানুষের মনোজগতে যে চিন্তাটা সবসময় ঘুরপাক খায়, ওইটার কিন্তু একটা প্রতিফলন আছে বাস্তব জীবনে, রাষ্ট্রীয় জীবনে, সামাজিক জীবনে। সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন যে সরকার যে উন্নয়ন, এটা সারা দেশটাকে একটা গ্যাস চেম্বারে পরিণত করেছে। এটা কেন বলেছে আজকে আপনাকে লক্ষ্য করতে হবে। কারণ আজকে উন্নয়নের পাশাপাশি কিন্তু আপনার এটার যে ইম্প্যাক্টটা মোকাবেলার একটি ব্যবস্থা। যেমন আপনাকে আমি একটা কথা বলি, আমি যে এলাকার বাসিন্দা পটুয়াখালীতে, আমাদের ওখানে এই সরকারের আমলে কিছু উন্নয়নমূলক পরিকল্পনা গ্রহণ করেছে, যেমন তাপবিদ্যুৎ কেন্দ্র করতে গিয়ে আমি দেখে ওখানে একটা ইউনিয়নকে টোটালি জনশূন্য করে ফেলা হয়েছে এবং ওখানে গাছগাছরা কেটে এমন করা হয়েছে। কিন্তু আপনার এই 1320 মেগাওয়াট তাপবিদ্যুৎ কেন্দ্রতে যে পরিমাণে কার্বন ডাইঅক্সাইড বা কার্বন মনোক্সাইড, সালফার নিঃসরণ হচ্ছে, তা মিনিমাইজ করার জন্য তো আপনার যে পরিমাণ সরকার প্রকল্প নেওয়া দরকার অথবা যে পরিমাণে বৃক্ষরোপণ করা দরকার, সেটা তো করেনি। যার জন্য একটা জনজীবনে একটা কিন্তু উত্তাপ কিন্তু ছড়াচ্ছে। তারপর আপনি বাংলাদেশে দেখেন, এখন আগে একটা সময় ছোটবেলায় আপনি আর আমি দেখি, আপনি গ্রামগঞ্জের দিকে তাকান, প্রচুর নদী নালা, খাল বিল, গাছ প্রাকৃতিকভাবে ছিল। এখন কি আছে? বরং এখন আমরা দেখি ইমারতের একটা কম্পিটিশন, যে কত বেশি কে কত ইমারত তৈরি করতে পারে। আর শুধু ইমারত না, ইমারতের সাথে আবার আধুনিক একটা ছোঁয়া লাগাতে হবে। আগে আমরা দেখতাম কি নর্মাল ইট দিয়ে তৈরি করতো, এখন দেখবেন যদি ওই দেওয়াল করা হয় তার উপর আবার টাইলস লাগানো হয়, ফ্লোরে টাইলস লাগানো হয়, অর্থাৎ একেবারে টোটাল জিনিসটাকে বদ্ধ একটা অবস্থায় তৈরি করা হয়। এর কাউন্টারে যে আপনার যে পরিমাণ অক্সিজেন দরকার, যে পরিমাণ বৈচিত্র্য রক্ষার যে ধরনের পদক্ষেপগুলি দরকার, সেই পদক্ষেপগুলি গভর্নমেন্ট করছে না। যার কারণে রিজভী আহমেদ আজকে এই কথা বলছে যে সামগ্রিক অবস্থার কারণে আজকে এই অবস্থা বিরাজ করছে। আপনি দেখেন আজকে এখন এই যে আপনি দেখেন বুড়িগঙ্গাতে যদি আপনি যান, ঢাকার একটা গুরুত্বপূর্ণ নদী, প্রাণকেন্দ্র, অথচ ওই বুড়িগঙ্গার যে পানির অবস্থা, আপনি আশ্চর্য হবেন না। নিশ্চয়ই আপনার বাড়ি ওই অঞ্চলে, আপনি নিশ্চয়ই নৌজানে যান, আগে যেতেন বা এখন হয়তো যান না, কিন্তু দেখবেন
কিন্তু এটাকে যদি রেকটিফাই করে যদি ব্যবহার উপযোগী অথবা যদি দূষণ উপযোগী মুক্ত করা যেত, তাহলে মানুষের জনজীবন অনেকটা কিন্তু স্বস্তির মধ্যে চলে আসে। কিন্তু সেই পদক্ষেপগুলি আমরা দেখি না, বরং আমরা দেখি মাঝে মাঝে বিরাট অঙ্কের টাকা বরাদ্দ হয়, বাস্তবে কাজের ক্ষেত্রে আমরা কোনো কিছু দেখি না। তো সামগ্রিকভাবেই আমাদের ব্যবস্থাপনা, রাষ্ট্রীয় ব্যবস্থাপনার মধ্যে একটা চরম বিশৃঙ্খলা আছে, যার ইম্প্যাক্টটা কিন্তু আজকে নাগরিক হিসাবে আমরা বহন করতে হচ্ছে, যার জন্য সমাজে উত্তাপ, রাজনীতিতে উত্তাপ, এই যে আপনার ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে উত্তাপ, এই যে আর্থিক লেনদেনের ক্ষেত্রে আজকে উত্তাপ, সকল ক্ষেত্রে একটা উত্তাপের প্রভাব কিন্তু আমরা লক্ষ্য করি। কেন মনে হচ্ছে যে কেন সব দিক থেকেই একটা আপনি বললেন এটা হলো কি ব্যবস্থাপনার ক্ষেত্রে যে একটা অসঙ্গতি, এটা হলো কি আপনার যদি আপনার যদি জবাবদিহিতার একটি জায়গা থাকে, আপনি যদি যেমন আপনি এখানে আপনার এই অনুষ্ঠানটা আপনি পরিচালনা করতেছেন, আপনি যদি মনে করেন যে অন্য অন্য চ্যানেলগুলির সাথে কম্পিটিশনে আমাকে একটা মান বজায় রেখে চলতে হবে, তাহলে কিন্তু আপনার অনুষ্ঠানের মানটা অবশ্যই ভালো হতে বাধ্য। আর যদি আপনি মনে করেন না আমি চালাই যাচ্ছি যাই, অসুবিধা কি? কিছু দর্শক তো দেখে। আজকে বাংলাদেশের অবস্থা হলো যে একটা গভর্নমেন্ট তৈরি হয় জন মতামতের ভিত্তিতে, জন রায়ের মধ্যে, যেটাকে আমরা ভোটিং বলি, সেই জায়গাতে উদয় হয়ে গেছে, হাইজ্যাক হয়ে গেছে। ভোটের রাজনীতি নাই, জবাব দিতে নাই, যারা সরকার আছে তারা মনে করে কোন শক্তি আমাকে বসিয়ে দিচ্ছে, সুতরাং তার মনোরঞ্জন যদি আমি করতে পারি তাহলে আমি ক্ষমতায় টিকে থাকবো। এই যে জবাবহীনতা, এই হীনতাই আমাদেরকে একটা কর্তৃত্ববাদী দেশের দিকে নিয়ে যাচ্ছে, যার ইম্প্যাক্টটা পড়ছে সরাসরি আজকে জনগণের উপর। মোশাররফ হোসেন, আমি আপনার কাছে আবার আসবো। মোহাম্মদ আলী আশরাফ, যেটি মোশাররফ হোসেন বললেন যে জবাবদিহিতা নেই, মানে যা ইচ্ছে তাই অনেকটা। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ এসএ টেলিভিশন, তার দর্শক শ্রোতা, কলা কৌশলী, আমার সহোদী আলোচক। সর্বপ্রথমেই আমি আগামীকালকে মহান মে দিবস, এই দিনে আপনার আমেরিকার শিকাগোতে আপনার শ্রমিক আন্দোলন অর্থাৎ শ্রমিকদের ছুটিকে কেন্দ্র করে শিকাগোতে আপনার পুলিশের গুলিতে 10 থেকে 12 জন আপনার শ্রমিক নিহত হওয়ার ঘটনায় আজকে আপনার হলো যে দিবসটি আমরা পালন করছি, কিন্তু দুর্ভাগ্য হলেও সারা পৃথিবীতেই, বাংলাদেশ তো বটেই, শিশু শ্রমিক থেকে আপনার শুরু করে শ্রমিকদের যে আপনার তাদের যে আত্মত্যাগ, তাদের যে শ্রমের যে বিষয়গুলো, সেইটি মর্যাদা, সেইটি আগামীতেও বাংলাদেশ সহ সারা পৃথিবী তাদের প্রতি সমবেদনা এবং ন্যায্য যে তাদের অধিকার সেটি রক্ষা করবে, এটি বলে আমি শুরু করছি। দেখুন, আপনার পৃথিবীটাই একটি ভালনারেবল অবস্থায় পরিণত হয়েছে। যখন আপনি দেখবেন যে মরুর দেশ, তারা কখনো আপনার বৃষ্টি কিংবা আপনার জলোচ্ছ্বাস কিংবা আপনার শীত কখনো অনুভূতি করে নাই, কিন্তু সেই জায়গায় 70 বছরেও সে জায়গায় এখন আপনার হলো যে বন্যা হচ্ছে। আমরা দেখেছি দুবাইয়ে আপনার কিছুদিন আগে কিভাবে এয়ারপোর্ট এবং রাস্তাঘাট ডুবে যায়। আবার ঠিক বাংলাদেশে ছোটবেলা থেকেই আমরা যখন শিখেছি তখন নাতিশীতোষ্ণ দেশ, 6 ঋতুর দেশ, কিন্তু আপনার এখন আপনার এই যে আপনার মিডল ইস্টের যে আপনার তাপাদাহ বা গরম, সেটি বাংলাদেশে, আর বাংলাদেশেরটা চলে গেছে সৌদি কিংবা আপনার দুবাই কিংবা মিডল ইস্ট। এখন এটি দুইটা প্রক্রিয়ায় হতে পারে, একটি হলো যে আপনার ম্যানমেড ক্রিয়েট, আর একটা হলো যে ন্যাচারাল ডিজাস্টার। আজকে হ্যাঁ, আপনার বিএনপি যদি পারে, তাহলে এই যে আজকে যে 43 কিংবা 44 ডিগ্রি সেলসিয়াস, এটি আওয়ামী লীগেরই সৃষ্টি, এটা বলার রিজভী সাহেব সহ আপনার আমাদের বিএনপির যারা আছে তারা বলার চেষ্টা করে। কিন্তু আমার দুর্ভাগ্য এই জায়গায় যে আপনার যখনই আপনার কোনো সংকটের সম্মুখীন হয়, সেটি আপনার করোনা হতে পারে, সেটি মহামারী হতে পারে, সেটি আপনার বিভিন্ন, তখনই আপনার হলো যে বাঙালি আপনার হলো যে আমরা পরনিন্দায় কিংবা পৃথিবীর একটি জাতি নিজের পকেটের টাকা খরচ করে আপনার দুর্নাম কিংবা কুৎসা বলতে খুব ভালোবাসে, কিন্তু সমস্যার সমাধান কোথায় সেটি আপনার যারা বললেন যে জবাবদিহিতা নেই। দেখুন, আপনার জবাবদিহিতা বাংলাদেশের এই স্বাধীনতা, এই যে 52 বছরে বা 53 বছরে জবাবদিহিতে আপনার এই 15 আর 5 20 বছর আর আপনার 23 বছরের জবাবদিহিতার যে রাজনীতি, জবাবদিহিতার যে রাষ্ট্র, সেটি প্রতিষ্ঠিত হয়েছিল। আপনি দেখবেন আপনার 75 পরবর্তী কিভাবে আপনার হলো যে তারা যখন ক্ষমতায়, তখন আপনার কিভাবে গণতন্ত্র আপনার ধ্বংস হয়েছে,
তারপর কিভাবে আপনার ভোট ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থা ধ্বংস হয়েছে, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস হয়েছে। আপনার যখন ক্ষমতায় ছিল কিভাবে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে অপোনিয়ন বা আপনার বিরোধী দলকে কিভাবে আপনার হলো যে ধ্বংস করা হয়, ষড়যন্ত্রের মধ্য দিয়ে কিভাবে ক্ষমতায় টিকে থাকা যায়, সেই অপপ্রচেষ্টা যারা করেছে তারা এখন আজকে, তারা তো 13.5 বছর ক্ষমতায় ছিল, তাহলে তারা কি করেছে? হ্যাঁ, আওয়ামী লীগ একমাত্র একটি দল যারা স্বাধীনতা, সার্বভৌমত্ব, বাংলাদেশের প্রত্যেকটা ক্রান্তিকালে বাংলাদেশের সাথে জড়িত। আর তারা আপনার আইনের শাসন, জবাবদিহিতা, সুষ্ঠু নির্বাচন, গণতন্ত্র এটা প্রতিষ্ঠার জন্য বদ্ধপরিকর। আপনি আজকে দেখেন আপনার মাননীয় প্রধানমন্ত্রী গণভবনে যে আপনার আওয়ামী লীগের যে নির্বাহী কমিটির যে সভায় তিনি বলেছেন যে এই যে উপজেলা নির্বাচন আপনার হলো যে একটি জাতীয় নির্বাচন, একটি দল বর্জন করার পরও তারপরেও আপনার কিভাবে স্বচ্ছ আপনার হলো যে নিরপেক্ষ হয়েছে সেটি আপনার হলো যে জাতি দেখেছে। ঠিক তার ধারাবাহিকতায় সাংবিধানিক এবং স্থানীয় ভাবে যে নির্বাচনগুলো হচ্ছে সেটি তিনি আজকেও বলেছেন শতভাগ নিরপেক্ষ, সুষ্ঠু এবং দলীয় প্রভাব মুক্ত। অর্থাৎ বিএনপি যে আন্দোলনটি তারা করে, এই যে আপনার এই 15 বা 16 বছর যে আন্দোলনটি তারা করার চেষ্টা করছে বা করছে গণতন্ত্র প্রতিষ্ঠা করে। এখন গণতন্ত্রের মানে কি আমি জানি না, গণতন্ত্র মানে ভোট বর্জন কিনা, গণতন্ত্র মানে আপনার হইলো যে বাংলাদেশকে আপনার তলাবিহীন ঝুরির রাষ্ট্রে পরিণত কিনা, আপনার হলো যে আমেরিকা ইউরোপকে হায়ার করে আপনার জনগণের প্রতি আস্থা না রেখে তাই ষড়যন্ত্রের মধ্য দিয়ে ক্ষমতায় যাওয়া কিনা, গণতন্ত্র মানে আপনার সমালোচনা কিনা, গণতন্ত্র মানে জনগণের রায়ের বিপক্ষে বা জনগণের মতের বিরুদ্ধে যে আপনার হলো যে টেলিভিশন টক শো সেমিনারে কথা বলা কিনা, সেটি আমি জানি না। গণতন্ত্র সেটা, গণতন্ত্র একটি প্রত্যেকটি রাজনৈতিক দল তাদের ম্যানিফেস্টো কি, তাদের আপনার এজেন্ডা কি, তারা কেন রাজনীতি করে। প্রথমত তারা রাজনীতি করে দেশ ও জনগণের উন্নয়নে নিজেকে নিঃস্বার্থভাবে বিলিয়ে দেয়া এবং ক্ষমতার মধ্য দিয়েই আপনার এই যে পালাবদল হয় এবং রাষ্ট্র পরিচালনা করে। আজকে যদি বিএনপি আপনার হলো যে বিএনপি ধরে নিলাম দেশপ্রেমিক, বিএনপি ধরে নিলাম একটি আপনার বাংলাদেশে সুশাসন চায়, বাংলাদেশে গণতন্ত্র চায়, বাংলাদেশে আইনের শাসন চায়, জনগণের ভালো চায়, উন্নয়ন চায়, তাহলে বিএনপি আপনার হলো যে একটি রাজনৈতিক দল। এইগুলো যদি করতে হলে তো আপনার হলো যে ক্ষমতায় যেতে হবে। তাহলে বিএনপি যে এই আপনার 3-4টি নির্বাচন বর্জনের মধ্য দিয়ে জনগণের মতের বিরুদ্ধে যে আপনার ষড়যন্ত্র করে আপনার সমালোচনা করে কিভাবে যে এগুলো এস্টাবলিশ করবে, এগুলো আমার আবার আসবো অ্যাডভোকেট ডক্টর নুরুল আজহার। আমরা যেটা আলোচনা করছিলাম যে জবাবদিহিতার কথা, যেটি মোশাররফ ভাই উল্লেখ করেছেন যে আসলে গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায় জবাবদিহিতা খুবই প্রয়োজন, কিন্তু কোন ক্ষেত্রে আমরা সেই সুফলটা পাচ্ছি? জি, ধন্যবাদ আপনাকে এবং দুইজন বিশিষ্ট আলোচক এবং এসএটিভি দর্শক কলাকৌশল সবাইকে শুভেচ্ছা সালাম দিয়েছে। খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন যে 53 বছর পরে সেই একই নৌকা বাইতে হয় আমাদের, যদিও মার্কাটা আওয়ামী লীগের যে গণতন্ত্র করে আমরা শেষ হয়ে গেলাম, কিন্তু গণতন্ত্র কিভাবে যাইতেছে সবাই জানে, সবাই দেখতেছে। তো এখন এটার সুফল তো জনগণ পাইল না, যেটার জন্য মুক্তিযোদ্ধার চেতনা ছিল যে বৈষম্য দূর করা। কি বৈষম্য হলো দেখেন, একজন 1000 কোটি টাকার মালিক, তার হলো পঙ্গু পোলা, অটিস্টিক পোলা, কথার কথা এরকম আছে বহুত। তারপরে দেখবেন 3 জনের হাতে ব্যাংক, 19টা ব্যাংক বিপদে পড়ে আছে, শীর্ষ 3 গ্রাহক, ওনারা খেলাপি হইলে এই মনে করেন 19টা ব্যাংকের কিন্তু খবর হয়ে যাবে। তো এই জিনিসগুলি তো আমরা আশা করি নাই। বঙ্গবন্ধুর বাংলাদেশ যদি আপনি ধরতে যান তাহলে বঙ্গবন্ধু কি চিন্তা ভাবনা করতেছিল সেখান থেকে যদি আপনি চিন্তা করেন, আপনি দেখবেন আশা ভাই মাঝে মধ্যে বলে কথাগুলি সত্য, কিন্তু অনেকে আবার এটা সমালোচনা করে। আর বঙ্গবন্ধু প্রায় আমার জানা মতে উনি 400 ভাষণ দিচ্ছেন ওনার জীবনে, 400। একটা ভাষণ ওই 7ই মার্চে, ওইটার ভিতরে শুধু উনি কারো চোর বাটপার বলেন। তাইলে এখন মনে করেন যে এই যে এখন সরকার চালনা করতেছে, এখন যে মনে করেন এই যে পরিবেশ ভারসাম্য হইতে শুরু করে, অবশ্যই ভালো ভালো কাজ আওয়ামী লীগের আছে, কিন্তু আবার দেখা যায় যে লুটপাটও হইতেছে ওই পরিমাণ। এই জিনিসগুলির যদি স্বচ্ছতার পর্যায়ে নিয়ে আসতো, আপনি দেখেন ঘুষ দুর্নীতিটা আগে একটু চাপায় চুপায় হইতো, এখন এমন হয়ে গেছে। দেখলাম এসি ল্যান্ডের পর শুধু একটা পত্রিকা আসছে যে মহিলা টাকা গইনা নিতেছে এসি ল্যান্ডে। এত বড় আসপর্দা তার কিভাবে হয়? একটা সরকারি কর্মচারী হয়ে সে টাকা কিভাবে ঘুষের টাকা সে ওপেন করতেছে, সেটা আবার ভিডিও ধারণ করে আবার ফেসবুকে দিয়ে আবার পত্রিকা আসলো। তো এই জিনিসগুলি যদি আপনি সুন্দর এবং সঠিকভাবে চেক দিতে পারেন বা ইয়ে দিতে পারেন, তাহলে তো আপনি এখানে সুফল পাবেন। আর যেটা স্বচ্ছতা বলে, এই যে বললেন যে ঘুষ দুর্নীতি অনেকটা
ওপেনে হচ্ছে আপনার ভাষ্য যেটি আর কি আমার সেটি ভাষ্য না, সেই- আপনার দৃষ্টিকোণ থেকে কি মনে হয়? আপনি একটা জায়গায় গেলে আপনি টাকা পয়সা দিয়ে পারেন? একটা সাদা কাগজ আনতে গেলে সরকারি কর্মকর্তা 10টা 50টা টাকা ছাড়া সে টাকা ছাড়বো না, এবং বার্গেনিং করে রীতিমতো। আরে বাবা, তোর তো বেতন আছে। আজকেও আমি একটা চ্যানেলে দেখলাম যে আমাদের বিমানে তো লস হওয়ার কথা না। আপনি দেখেন সব দেশের বিমান কিন্তু আপনার লাভ করে আসতেছে। আমাদের বাংলাদেশে আসলে সিট পাইবেন না, সিট পাইলে তখন আমি বলছিলাম কয়েকটা চ্যানেলে যে উনাদের বেতন ওই যে সিটের উপরে করে দেন। মানে আপনি যতগুলি সিট আছে ওনারা যদি এর বুকিং না দিতে পারে বা সেল না করতে পারে, 50% ওইখানে 50% সরকারের কোষাগার থেকে পাবে। তখন দেখবেন ওইটা সেল করার জন্য সে অস্থির হয়ে যাবে। সেটা তো আপনারা পারবেন না, এই কারণে আমলাতান্ত্রিক জটিলতা। কারণ উচ্চ পর্যায়ে যারা আছে তারা এটা হইতে দিবে না। তো এইভাবেই কি আমাদের এই ধ্বংসলীলা কি 54 বছর আমরা বৈষম্যের জন্য মুক্তিযোদ্ধা এবং মুক্তিযোদ্ধা যারা শহীদ হইল 30 লক্ষ লোক, মা বোনের রক্তের মান সম্মান ইজ্জতের বিনিময়, তারপরে আমাদের দেশে প্রায় এই যে বীরাঙ্গনা মহিলা প্রায় 50,000-এর মতো ছিল, এই বিনিময়ে তো আমরা যেটা পাওয়ার কথা, আমরা তখন বলছিলাম যে পাকিস্তান আমাদের শোষণ করতেছে। এখন কারা শোষণ করতেছে এগুলি আইডেন্টিফাই করতে হবে, তাদের ধরতে হবে, তাদের আইনের আওতায় আনতে হবে, উপযুক্ত শাস্তি দিলে তখন তারা এইটা। আপনি দেখেন কয়জন রাজনীতিবিদ বিদেশে টাকা প্রেরণ করছে, বাইর করেন, আপনি দেখবেন ম্যাক্সিমাম কিন্তু আপনার সরকারি আমলারা, তার পাশে হলো সবচেয়ে বেশি হলো ব্যবসায়ীরা, আমার জানা মতে যা বা পরিসংখ্যানে যা আসে, যে অর্থগুলি যে পাচার হয়েছে, তার সাথে রাজনীতিবিদ আছে কিছু আর ইয়ে। তো এই জিনিসগুলি কেন হইতে যাবে? আজকে আমার রাষ্ট্র কি এতই পতনের দিকে গেল যে আমার টাকা আজকে সরাই ফেলতে হবে, নিয়ে যেতে হবে বিদেশে, আমরা রাখতে পারবো? তার মানিত টাকাটা আপনার অবৈধ, আপনি জবাবদিহিতার মধ্যে আনতে পারবেন না, ট্যাক্সে আপনি শো করতে পারবেন না, দুদকে আপনি শো করতে পারবেন না। এইটার কারণে তো আপনি ভয়ের ভিত্তিতে আপনি টাকাগুলি বিদেশে আপনি পাচার করতেছে। তো সেইখানে গিয়া যে আপনি সুখে শান্তিতে থাকবেন এরই বা কয়দিন বা কি প্রমাণ আছে? দেখবেন ওই টাকা তো একটা পর্যায়ে কিন্তু আপনার ওই রাষ্ট্রের কিন্তু সরকার যখন চাইবে, কয়েকটা দেশে হ্যাঁ ঠিক আছে, এখন আপনি মাল্টা বা সাইপ্রাস এইসব জায়গায় টাকা রাখতেছেন, তারা হয়তো শোকজ করতেছেন, বা পানামাতে কোনো একটা দিন হবে যে ওলাই পার্লামেন্টে দেখবে যে বিদেশে টাকা যখন এই পরিমাণে হবে, পার্লামেন্টে আইনটা পাস করে দিয়ে আমরা যে এই টাকাগুলি কিভাবে তাদের সোর্স অফ ইনকাম কি ছিল বা কি এইগুলি অথবা ট্যাক্স আদায় করা শুরু করে দিবে, তখন কি হবে? তা আপনার এই রাষ্ট্রের টাকা আপনি কষ্ট করে মানুষের জনগণের টাকাগুলি আপনি দেখেন, আজকে যে গরম, কয়টা মানুষ অনেক জায়গায় লোডশেডিং, তারপরে ওই তুলনামূলকভাবে আমি দেখি ঢাকা অনেক ভালো পর্যায়ে আছে, মানুষ একটু শান্তিতে আছে, অন্য জায়গায় লোডশেডিং এর পরিমাণটা বেশি। তারপরে সরকার চাইতেছে যে যেভাবে হোক অন্তত গরমটার মধ্যে সহনশীলতার মধ্যে ইয়ে করার জন্য। তা না হলে আপনি দেখেন আজকে এই পরিবেশ, আজকে তো পরিবেশের উপরে মনে একটা কনফারেন্স হয়েছে, আমি দেখলাম কয়েকটা চ্যানেলে, যে সরকার কোনোদিন দায় এড়াতে পারে। আচ্ছা, সরকার তো আছে, সরকার দায় এড়াতে পারেন, আমি মানলাম, কিন্তু জনগণেরও তো কিছু আছে। আপনি যখন তখন যা বর্জ্য পাবেন যে হেনে ফালাই দিবেন, এই যে এখানে আপনি প্রতিদিন রাস্তা আমাদের দেশে ঝাড় দিতে, আপনি যদি জার্মানিতে যান, ভাই আমি ছিলাম জার্মানিতে, আমি তো জাপানে ছিলাম, যেসব দেশে ছিলাম সেখানে আমি দেখছি প্রতিদিন রোড কিন্তু ঝাড় দেয় না ভাই, নিজের দায়িত্ব আছে। আপনি মনে করেন পলিথিন ফালানোর জন্য একটা বক্স থাকে, আপনার বোতল ফালানোর জন্য প্লাস্টিকের বোতল একটা, আবার কাচের বোতলও কিন্তু ওরা আবার বিভিন্ন জুস টুস খায় বা ওয়াইন টোয়াইন খায়, ওইটার একটা, আবার দেখা গেল যে আপনার ওই যে কন্টেনারের জন্য একটা আলাদা, এইরকম সব আলাদা। সেটা আমাদের একসাথে আপনি একটা বক্সের ভিতরে দেখবেন ইলেকট্রিক লাইট বন্ধ হচ্ছে, ওইটা ফালাইলেন, দেখে গেল এখানে বিড়াল বা কোনো প্রাণী গেল খাইতে, সেটা ইনজুর্ড হয়ে গেল, কোনো সিস্টেমের মধ্যে নাই, আর কেউ এটা চেষ্টা করে ফাইলেও ফুট করে ফালাই দিল। ভালো ভালো পর্যায়ের লোক ভাই, দামি দামি গাড়ি, উনি খাইয়া উনার পিছে উনার মেয়ে উনার সামনে দিয়া চিপসের বোতলটা ফালাই দিল বা চিপসের ইয়াটা ফালাই দিল, উনি কিছু করলো না, কারণ উনি সহনশীলতা, উনিও এইভাবে করে আইছে, এখন অর্ধেক টাকা হয়েছে, মালিক হয়েছে, ওই মেয়ে ফালাইছে, আর আমি যখন ফালাইছি আর মেয়ে ফালাই। যাই হোক, এখন ডক্টর নুরুল্লাহ জাহার, আমরা একটা বিরতি নিতে চাই। আমাদের এই মানসিকতা থেকে সরে আসতে হবে। আর যে কথা বলে স্বচ্ছতা এবং ট্রান্সপারেন্সি, এই ব্যাপারটা যে খুবই গুরুত্বপূর্ণ, এটা যদি জনগণের আপনি সুফল না দিতে পারে, তাহলে জনগণ এইখান থেকে। ডক্টর নুরুল্লাহ জাহার, আমরা একটা বিরতি নিব, বিরতির পর আবার আসবো। দর্শক, এন মোহাম্মদ ওয়াটার ট্যাঙ্কলেট এডিশনে নিচ্ছি একটা বিরতি, ফিরবো শীঘ্রই, সঙ্গেই থাকুন। ঠিক আছে, অসুবিধা নেই। আর 12 মিনিট করো তো হয়ে গেল নাকি? 15 মিনিট, 12 মিনিট করো। উপজেলা ভোট না আছে না, একদলে 4-5 জন গুতগুতি তো করতেছে এলাকায়।
বাংলাদেশ বিমান খালি যাচ্ছে, টিকিট পায় না, অথচ আপনি টিকিট কাটতে যান, টিকিট না নাই মানে এগুলো দুই একটা একেবারে প্ল্যান। আরে ভাই বেতনটা 50 করে ফেলান না, প্রাইম মিনিস্টার পারবো না এমন কোনো কথা আছে নাকি? পারে না, আমলা করলি না খালি যাচ্ছে, তাহলে ও কেন টিকিট? আরে খালি না, আপনি গিয়া টিকিট পাবেন না, সেই ইচ্ছা করে এরা খালি করে দিচ্ছে। আপনি আরেকটা চুল আসছেন নিজে, বিমানে একটা যে গন্ডগোল লাগছিল না, বলে কিনা তারপরে ওই যে বিমান ওই শালার চাকরি অবস্থায় মানে প্রবেশ করতেছে, সেই দিন 12টার সময় করতেছিল, সব টিকিট আগে কাটা। এই কয়েকদিন আগের ঘটনা ভাই, গেল তো কানাডা, আর ধরতে পারবে না, এটাই কে কে আরে ডেপুটি ম্যানেজার আর হলো ওই যে পিয়ার কয়েকটা মিলে যে ওই করছিল জালিয়াতি যে বিমানের পাইলট নিয়োগে? পাইলট নিয়োগ, তারপরে ওই যে আপনার বিমানের খুচরা যন্ত্রাংশ এগুলি নিয়ে একটা বিরাট একটা ফাইটাই হয়ে গেল না, বুঝছে যে তো খবর হয়ে যেতেছে, চাকরি থাকা অবস্থায় দুদিকে মামলা টামলা হয়েছে, চাকরি করতে করতে আছে ওদের করলো, তারপরে এটা আমি নিজে পরিচয় পত্রিকা সেই দিনই 12টার সময় এই যে এক সপ্তাহ আগে ভাইয়া গেছে কানাডা চলে গেছে। এমিডেন্স এখন এদিকে পলিটিক্যাল অ্যাসাইলাম মানব শেষ। বিএম বলছে তো যে সামনে কোরবানি, তো কোরবানি গরু টরু খাইতে তো 2 মাস, না এবছর তো আর হবে না, 2 মাস হলো বৃষ্টি, এরপরে আবার রোজা। ডিসেম্বরের দিকে একটু উত্তপ ছড়াবে আবার। দেখছেন এন মোহাম্মদ ওয়াটার ট্যাঙ্ক লেট এডিশন। বিরতির পর আমরা আবারও ফিরছি আলোচনায়। এবিএম মোশাররফ হোসেন, আপনি বলছিলেন যে ভোট না থাকার কারণে জবাবদিহিতা তৈরি হয় নাই, সব জায়গায় এক ধরনের নৈরাজ্যের কথা বলেছেন আপনি, যে ভোট যে না থাকা বা ভোটকে কেন ভোটটা থাকলো না, সে রাজনৈতিক দল হিসেবে বিএনপির আপনার কি মনে হয় যে কোনো ধরনের কোনো তাদের নিজেদের কোনো দায় আছে? না, একটা কথা আপনি একটি জিনিস লক্ষ্য করবেন যে কোনো রাজনৈতিক দল তার জনপ্রিয়তা বা তার কর্মকাণ্ড কখন স্বীকৃতি লাভ করে? যখন জনগণ তাকে ম্যান্ডেটটা দেয়, তখন তো। আমরা এই ম্যান্ডেট দেওয়ার মানে আমাদের মতো তৃতীয় বিশ্বে একটা মাত্র স্বীকৃত পদ্ধতি, সেটা হলো নির্বাচন। এর বাইরে তো অন্য কোনো সিস্টেম নাই আমাদের দেশে। এখন আপনি দেখবেন সেই রাজনৈতিক দলগুলির তো উচিত যে জনগণের মুখোমুখি হওয়া, যে জনগণ কি রায়টা দেয় সে মেনে নেওয়ার মতো অবস্থা। কিন্তু যদি আপনি নির্বাচনের আগেই যদি আপনি মনে করেন যে যদি আমি ক্ষমতার বাইরে চলে যাই এক রাতে আমি নিশ্চিহ্ন হয়ে যাব, তাহলে জনগণের সেই ম্যান্ডেটটা দেওয়ার মতো সেই সুযোগ কি থাকে? অথবা আপনি যদি বাংলাদেশের একটা যে কোনো রাষ্ট্র ব্যবস্থায় কিছু সাংবিধানিক প্রতিষ্ঠান থাকে, যেমন বিচার বিভাগ, আমাদের মানবাধিকার সংস্থা, নির্বাচন কমিশন, পিএসসি, এখন সর্বক্ষেত্রে যদি আপনি দলীয়করণ করেন বা নিজের লোক খোঁজেন, তাহলে রাষ্ট্র ব্যবস্থা কোথায় গিয়ে দাঁড়াবে? এই যে আপনি একটি দেখেন যে আমি একটা অভিযোগ বা একটা প্রত্যাশা আমি করতেই পারি, কিন্তু সেইটা হবে রায়ের মাধ্যমে। দেখেন একটা কিছুদিন আগে হাইকোর্টে আমরা দেখেছিলাম যে একটা লোক বলেছে এইটার দুর্নীতির তদন্ত করা হোক, বিচার বিভাগ বলছে এটা তদন্ত করা যাবে না। এটার জন্য কিন্তু জবাবদিহিতার কোনো জায়গা আছে? আজকে তো ইসলামী ব্যাংকের উপরে এটা হাইকোর্ট দিয়ে দিচ্ছে, বলছে না? দেখেন কেন বলবে? এখানে তদন্তর ব্যাপারটা স্টে করে দিচ্ছে। আপনি দেখেন যে এই যে একটা রাষ্ট্রীয় ব্যবস্থা, অনিয়ম থাকবে বা একটা স্বার্থান্বেষী গ্রুপ থাকবে, কিন্তু রাষ্ট্রের মূল কাজটা কি? সেই ন্যায় বিচারটাকে নিশ্চিত করা। সেখানে আপনাকে আমি একটা কথা বলি, এই যে নুরুল আজহার ভাই বলেছে যে দুর্নীতি নিয়ে নানা কথা উঠেছে। বাংলাদেশ ব্যাংকের একটা করাপশন ইন্টেলিজেন্স ইউনিট আছে বাংলাদেশ ব্যাংকে। সেখানে তারা 2017 থেকে 2023 সাল পর্যন্ত একটা তদন্ত করে দেখেছে যে 1024টা মানি লেন্ডারিং ঘটনা বাংলাদেশে ঘটেছে, যেটা সাবেক অর্থমন্ত্রী মহিত সাহেবের কাছে এটা হস্তান্তর করা হয়েছে। মহিত সাহেব সংসদে দাঁড়িয়ে বলছে এই রাঘব বলদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার মতো সক্ষমতা আমার নেই।
অথবা আপনি দেখেন আমাদের বাংলাদেশ ব্যাংক থেকে রিজার্ভ চুরি হয়ে গেছে, এটা তো রাষ্ট্রের সম্পদ এবং আমাদের রাষ্ট্রের সিকিউরিটি বলেন, রাষ্ট্রের ঐতিহ্য বলেন, এর বিরাট ব্যাপার। আজ পর্যন্ত কেন সেই রিপোর্ট দেওয়া যাচ্ছে না? এখন এই কথাগুলি যদি আপনি বলেন, তাহলে আলী আশরাফরা বলে যে রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র। আওয়ামী লীগের সবচেয়ে বড় সংকটটা কি জানেন? রাষ্ট্র কি আর গভর্নমেন্ট কি, এইটাই তারা একাকার করে ফেলেছে। তাদের বিরুদ্ধে যদি কোনো একটা গভর্নমেন্টের বিরুদ্ধে সমালোচনা হতেই পারে, কারণ গভর্নমেন্ট তো তার পরীক্ষা দেবে পরবর্তী নির্বাচনের মাধ্যমে যে সে জনগণের প্রত্যাশা পূরণ করতে পেরেছে কিনা। কিন্তু আপনি যদি বলেন এখন বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ কেন চুরি হচ্ছে, আওয়ামী লীগ বলবে এটা রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র। অর্থাৎ তারা অর্থটাই চেঞ্জ করে ফেলেছে। আজকে যে আপনি বলছেন ভোট নাই কেন? এখন যদি একটা দল মনে করে জনগণ যদি তার রায় দিতে পারে তাহলে আমি ক্ষমতায় থাকবো না, তাহলে আমি কেন ভোট দেব? যার জন্য একটা দল কতটুকু নির্লজ্জ এবং কতটুকু দেউলিয়া হয়ে গেছে, বলে যে ভারত কাছে ছিল বলেই, পাশে ছিল বলেই আমরা নির্বাচন করতে পেরেছি। একটা কোন বিশ্বের গণতান্ত্রিক কোন রাষ্ট্রে এটা আপনি চিন্তা করতে পারেন? হ্যাঁ, গণতান্ত্রিক রাষ্ট্রে কি হয় যে আপনি ভোট হবেন, পরাজিত হলে কিন্তু যিনি জিতে তাকে কিন্তু অভিনন্দন জানান। আর আমরা বলি যে আমরা ক্ষমতায় টিকে থাকার জন্য অমুকের সহযোগিতা আমরা নিয়েছি। এই যে রাষ্ট্রের একটা দেউলিয়াত্ব একটা দলের, এইটাই আজকের এই সংকটগুলি সবচেয়ে বেশি তৈরি করেছে। আজকে উচিত কি বাংলাদেশে? আপনি দেখেন নানা সংকট কিন্তু আমাদের দেশে আছে। এই যে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত, কংগ্রেসের সাথে বা বিজেপির সাথে বিরাট সংকট আছে, মানে এবং তাদের বক্তব্য অনেক সময় অশালীন পর্যায়ে চলে যায়। কিন্তু এই নির্বাচন হচ্ছে একটা, আপনি একটা শব্দ শোনেন নির্বাচন ব্যাপারে? কেউ কোনো অভিযোগ করেছে যে না আমি ইলেকশন করতে পারছি না অথবা আমাকে প্রচার করতে দিচ্ছে না? অথচ বাংলাদেশের দেখেন এই যে উপজেলা নির্বাচন, হয়তো আপনি আলোচনা পরে আনতে পারেন, উপজেলা নির্বাচন তো আমরা মানে আওয়ামী লীগ অন্য তো কেউ নেই। সেখানে দেখেন নাটোরে একজন প্রার্থীকে গুম করে ফেলেছে, আওয়ামী লীগ গুম। এবং যদি আপনারা বলেন যে বিএনপি কেন নির্বাচনে যায় নাই, তো বিএনপি গেলে তো খুন হতো, ও তো গুম হতো না। তিনি তো বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। হ্যাঁ, তিনি এর মধ্যে নির্বাচিত হয়েছে কেন? আজকে উনি যখন গভর্নমেন্ট দেখেছে যে তার এইটাকে যদি কোনো স্টেপ সে গ্রহণ না, তারপরেও তার বিরুদ্ধে কিন্তু কোনো মামলা হয়নি। আপনি যেই অপহরণের সাথে যে জড়িত তার বিরুদ্ধে একটা আইনগত ব্যবস্থা গ্রহণ করে নাই, তাহলে আইনি শাসনটা কোথায়? আমাদের বক্তব্য বললো ঠিক আছে, একজন অপরাধ করবে, আপনি তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করে। এই যে আপনার আমেরিকাতে আগের সাবেক রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প, তার বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ, সে প্রতিনিয়ত আইনকে ফেস করছে না, তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করছে না। তার অর্থ কি ওই দেশে গণতন্ত্র কি দুর্বল হয়ে গেছে অথবা রাষ্ট্র কাঠামো কি দুর্বল হয়ে গেছে? তা তো না, বরং মানুষের সম্মানটা, রেসপেক্ট আরো বাড়ছে যে না আইনের শাসন প্রতিষ্ঠা হচ্ছে। আর আমাদের দেশে আপনি ঠিক আছে যে লোকটা গুম করেছে, আপনার তথ্য প্রমাণ সবকিছু সহ, তাকে কি করেছে নির্বাচন কমিশন? বিরাট একটা কাজ করেছে, কাজ করেছে যে আপনি জবাব দেন কেন আপনি অপহরণ করেছেন। এখন কেউ অপরাধ করে আপনি কেউ স্বীকার করে আইসা যে ভাই আমি এই কারণে এই অপরাধটা করেছি, আমরা তার বিরুদ্ধে আইন 64 করেও তো আবার অস্বীকার করে, বুঝছে? এই হলো বাংলাদেশের অবস্থা। তারপর আপনি দেখেন আজকে আওয়ামী লীগ বলেছে মার্কাবাদ দিয়েছে। মার্কাবাদ দিয়েছে তো নিজেদের অন্তর্কন্দল থেকে বাঁচানোর জন্য। এবং নৌকার প্রতি যে বাংলাদেশের মানুষের এই যে আইনের শাসন নাই, বিচার ব্যবস্থা নাই, মানুষের স্বাধীনতা নাই, আপনি যদি সারা বাংলাদেশে গ্রামগঞ্জে যান দেখবেন অনাচার, অব্যবস্থাপনা, দলীয় সরকারের যে কি দুর্দান্ত প্রতাপ, এটা গ্রামগঞ্জে না গেলে বোঝা যায়। মানে আওয়ামী লীগ যে সরকারি ক্ষমতায় আছে এটা গ্রাম গেলে আপনি টের পাবেন, একটু বুঝতে পারবেন, অনুভূতি করতে পারবেন যে ক্ষমতাটা কি। এই যে একটা জোর যার মুল্লুক তার, রাষ্ট্রীয় ক্ষমতাকে ব্যবহার করে নিজেদের আখের গুছাচ্ছে, এইটাই হলো বাংলাদেশে এখন সবচেয়ে বড় সংকট। এই যেটা আপনি প্রথম পরে বলেছি জবাবদিহিতার কোনো জায়গাটুকু নেই। এই যে আজকে আপনি আরেকটা জিনিস দেখেছেন, রাষ্ট্রের আমরা কি মনে করি, আমরা রাষ্ট্রে যারা আমাদের কর্মচারী বলি বা রাষ্ট্রের যারা সেবক, আজকে আমরা দেখেছি ধানমন্ডিতে একজন উপজেলা চেয়ারম্যান, হ্যাঁ আওয়ামী লীগের লোকজন নমিনেশন সাবমিট করতে গেছে, একজন ডিআইজি ড্রেস পরে উনি তার সাথে গিয়ে নমিনেশন পত্র গ্রহণ করছে। কোন ব্যবস্থা তার বিরুদ্ধে হবে না। জেবি মোশাররফ হোসেন, আমি আপনার কাছে আবার আসবো। মোহাম্মদ আলী আশরাফ, জেবি মোশাররফ হোসেন বললেন যে বিরোধীরা কিছু বললেই বা কোনো বিষয় জনস্বার্থে কিছু বললে সেটিও রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র খোঁজা হয় কেন? দেখুন, আপনার যারা ষড়যন্ত্রের ভিতর দিয়ে এসেছে তাদের ভালো কথাকেও ষড়যন্ত্রই মনে হয়। এখন দেখুন, আপনার হলো যে আজকে যে 15 বছর আওয়ামী লীগ ক্ষমতায়, আপনার টক শো কিনবে আপনার সেমিনার
কিংবা পত্রিকার পাতা যদি আপনি খুলেন, আপনার সরকারের বিরুদ্ধে, প্রধানমন্ত্রীর বিরুদ্ধে আপনার হলো যে আর তাদের যে বক্তব্য নেই এমন কোনো দিন নেই। কিন্তু এখন তারা বলে যে সরকারের বিরুদ্ধে বললে রাষ্ট্রের বিরুদ্ধে। হ্যাঁ, এখন যদি আপনি রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করেন সরকারকে ফেলে দেওয়ার জন্য, আপনি যদি সরকারকে ফেলতে যেয়ে বাংলাদেশের দুর্নাম করেন বিদেশে, বাংলাদেশকে হপ্রতিপন্ন করেন, দলকে ছোট করতে যেয়ে দেশকে ধ্বংস করেন, আপনার সেটি রাষ্ট্রদ্রোহিতার দিকে যায়। কিন্তু আপনার আজকে আওয়ামী লীগ উধর বঙ্গবন্ধু কন্যা আপনার হলো যে হিংসা কিংবা আপনার হলো যে প্রতিহিংসায় আপনার হলো যে বিশ্বাস করে না বিদেয়, তাহলে আপনার একটি দলকে আপনার নিশ্চিহ্ন করার জন্যে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করেছেন। আওয়ামী লীগের এমপি মন্ত্রীকে দিবেলোকে প্রকাশ্যে গুলি করে হত্যা করেছেন। আপনার বঙ্গবন্ধু কন্যাকে হত্যার জন্য 19 বার অ্যাটেম্প নিয়েছেন। বিচারহীনতার যে রাজনীতি, জজমেয়া নাটক আমরা এই বাংলাদেশে দেখেছি। কিভাবে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে আপনার চর দখলের মতো বাংলাদেশকে দখল করে নেওয়া হয় সেটি আমরা দেখেছি। কিভাবে 21,000 লোককে এক রাত্রে হত্যা এবং পঙ্গু করা হয় সেটা এদেশের মানুষ দেখেছে। কিভাবে ধরে রাজাকারকে আপনার বাংলাদেশে পুনর্বাসন করা হয় সেটা এদেশের মানুষ দেখেছে। কিভাবে আপনার ক্ষমতায় যে আপনার রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো ধ্বংস করে নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করে 96 সালের 15ই ফেব্রুয়ারির নির্বাচন আমরা দেখেছি। এখন তারা যদি আপনার গণতন্ত্রের সবক দেয়, তারা যদি আওয়ামী লীগের সবক দেয়, তারা যদি যারা জনগণের রায়ে বিশ্বাস করে না, নির্বাচনে বিশ্বাস করে না, বর্জন করে, যখন তার নেতা তারেক জিয়া বলে যদি আপনার ফিলিস্তিনির পক্ষে কথা বলে তাইলে আমেরিকা ইসরায়েল অখুশি হবে, এখন তারা যদি বলে যে আপনার আওয়ামী লীগেরকে আপনার নীতির সবক দেয় নীতিহীন লোকেরা, তাইলে সেটি আপনার যেমন একটু দৃষ্টিকটু। ধরে নিলাম আপনার হলো যে সব কথা সত্য, বিএনপি আপনার হলো যে ওয়াহিয়ার্সে পৃথিবীতে ফেরেস্তা হিসাবে পূর্ণ জন্ম নিয়েছে, তাহলে আপনারা যে এই 13 বছর ক্ষমতায় ছিলেন, 13.5 বছর, তাহলে আপনার এই জাতিকে এই দেশকে আপনারা কি দিয়েছেন? আজকে ধরেন আপনারা বলার চেষ্টা করেন যে এটা আওয়ামী লীগের সৃষ্টি, আপনার এই যে গ্যাস চেম্বার বলা মানে কি এই গরম আওয়ামী লীগ। তাহলে আপনারা তো আজকে তো তাও আপনার হলো যে বাংলাদেশে 16,000 মেগাওয়াট বিদ্যুৎ, কোথাও আপনার হলো যে এই যে আপনার অসহনীয় যে আপনার আমাদের গরম কিনবে আমরা যেটা অভ্যস্ত না, আপনার সেটাও তো সরকার ট্যাকেল দিছে। আপনার এই যে কতগুলো দুর্যোগ গেছে করোনাকালীন ট্যাকেল দিয়েছে। আপনারা তো সমালোচনা ছাড়া জাতি, দেশ, জনগণের পাশে একটা রাজনৈতিক দল হিসেবে কতটুকু আপনারা জাতির কাছে দায়বদ্ধ এবং জনগণের পাশে দাঁড়িয়েছেন? আওয়ামী লীগ তো করছে, তার সর্বোচ্চ চেষ্টা করছে তার সক্ষমতা দিয়ে রাষ্ট্রযন্ত্রকে আপনার হলো যে টিকিয়ে রাখার জন্য। এখন সারা পৃথিবী তো ভালনারেবল। আপনার আজকে দেখেন আপনার হলো যে জলবায়ুর পরিবর্তনে আজকে আমাদের মতো দেশগুলো 10 বছর আগে তো এই 1/3 আপনার জলবায়ুর প্রভাবের কারণে যে আপনার যাবে শেষ করে দিচ্ছি। আজকে যুদ্ধ বিগ্রহ আপনার সারা পৃথিবী একটা আপনার হলো যে অস্থিরতার জায়গা। কিন্তু আজকে দেশরত্ন শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্ব আর চিন্তা ভাবনার কারণে, আপনাদের যে এই ভুলের কারণে দেশ আপনার আজকে গৃহযুদ্ধের দিকে থাকতো, দেশ সোমালিয়া হতো, দেশ ইরাক হতো। দেশরত্ন শেখ হাসিনার কাছে নেতৃত্বের কারণে আজ বাংলাদেশ সঠিক পথে আছে আর ক্রান্তিকালগুলো কেটে যাচ্ছে। মোহাম্মদ আলিয়াস সাহেব, আমি আপনার কাছে আবার আসবো। অ্যাডভোকেট ডক্টর আনুল আজহার, যেটি নিয়ে আলোচনা করছিলাম, যে আলিয়াস সাহেব যেটি বলছিলেন যে ষড়যন্ত্র রাষ্ট্রের বিরুদ্ধে, দেশের বিরুদ্ধে হয় বা বিরোধীরা শুধু সমালোচনাই করে, জনগণের পাশে দাঁড়াচ্ছে না, কোনো কাজ করছে না। আওয়ামী লীগ যেটি করছে সেটি সঠিক কাজ করছে, জনগণের সঙ্গে আছে তারা। আপনার কি মনে হয়? ষড়যন্ত্র ওইটা কিন্তু মূল্যবান কথা। আর যেটা করতেছে এখন জনগণই মূল্যায়ন করবে আওয়ামী লীগ কতটুকু কি করতেছে। মনে করেন 90 টাকা আলু খাইছে, আবার দেখা গেল যে যখন মনে করেন চাউলের দাম বাড়িয়ে যায় তখন মানুষ কয় কি যে আলু খান। এখন চাউলের দাম 40 টাকা 45 টাকা,
মোটা চাউল আপনি 45 টাকা কিন্তু পাবেন, 40 টাকা পাবেন, কিন্তু আলু হয়ে গেছে আবারও এই 60 টাকা 70 টাকা। আমি নিজে 60 টাকা কিনছি, আমার খুব কষ্ট লাগছে ভাই। যাই হোক, তো এখন কথা হলো যে আপনি যে এটা সুফল পাবেন কেন? এই যে দুইটা দল, বড় দুইটা দল খালি দোষারোপের রাজনীতি। এই যে আপনি বললেন পত্রিকা খুললে দেখা যাবে এক পক্ষ একটা হয়েছে, তার বিপরীতে একটা বলা হয়েছে। আজকে একটা দেখলাম যে গত টার্মে ওনারা যে ছিল 1 থেকে 5-6 পর্যন্ত কাদের সাহেব করলো যে সাধারণ সম্পাদক, 10 দিন উনি বাসায় ঘুমাইতে পারেনি। এটা দুঃখজনক না? 10 দিন উনি বাসায় ঘুমাই পেতেন গত 5 বছর, মানে ওই যে বিএনপির আমলটাই 1 থেকে। তো এই যে অপকর্মগুলি আমাদের রাজনীতিবিদ দ্বারা সৃষ্টি। এখন আপনি রাষ্ট্র চালাইতে পারলো, রাষ্ট্র আবার দেখা গেল যে কোনো একটা মানে একটা ক্লান্তি কানে যদি সেনাবাহিনী নেয়, তখন সেনাবাহিনীর বলা হয় স্বৈরাচার। আবার সেনাবাহিনীর দিয়ে কিন্তু আমরা সব কাজ কিন্তু করাইতেছি, বড় বড় মেগা প্রজেক্টগুলি, তারপরে তাদের তত্ত্বাবধানে এবং কিছু স্বচ্ছতা থাকিয়ে থাকে। এই জিনিসগুলি আমাদের মাথা থেকে সরিয়ে নিয়ে আসতে হবে। আমাদের বুঝতে হবে এই রাষ্ট্রটা রক্তের বিনিময় পেয়েছে। আমি একটু পিছনের দিকে যাইতেছি উপজেলা সম্পর্কে, যেহেতু নির্বাচনে ভালো উত্তাপ ছড়াইতেছে, না শুধু ভোট না, উপজেলাটা 86 সালে এরশাদ সাহেব আমাদের সফল রাষ্ট্রপতি, আমার নেতা, আমি যার হাত ধরে রাজনীতিতে আসছি, এখন আমার নেতা হলো কাদের স্যার। আমি ওনার রাজনৈতিক উপদেষ্টা, আমি ওনার সাথে আছি। আমার মনে হয় যে ওনার সাথে যদি থাকবেন, আমি মনে হয় রাজনীতি নাও করতে পারি। কারণ রাজনীতির রেশারেশি, একজনের পিছিয়ে একজন লেগে থাকা, মানে কুৎসা রটানো, এইগুলি আমার অপছন্দনীয়। যাই হোক, তো এখন যে এই জিনিসগুলি যখন উপজেলা প্রতিষ্ঠা করার জন্য দুইটা দল, কিন্তু তখন সেগুলো 8 দল আর 7 দল, ওনারা 72 ঘন্টা হরতাল ডাকছে। আচ্ছা, জাতিসংঘের সেনাবাহিনী বা আইনশৃঙ্খলা বাহিনী প্রেরণ, এখন এক একটা লোক সেনাবাহিনী থেকে বা পুলিশ বা র্যাব থেকে যখনই যায় বিদেশে গিয়া, কিন্তু ওনারা আপনার 5 বছরে কয়েক কোটি টাকা নিয়ে আসছে, 2-4 কোটি টাকা আইনা একটা স্থায়ী নিবাস করতে পারে, একটা ব্যবসা বাণিজ্য করতে পারে। এটা এরশাদ সাহেব প্রতি, কিন্তু ওনারা 96 ঘন্টা ওনার হরতাল ছিল একাধারে, যে আমার সোনার বাংলা, সোনার ছেলেরা ওইখানে গিয়ে নিহত হবে, আফ্রিকা বিভিন্ন বন জঙ্গলে যুদ্ধ করবে, এবং সেখানে বিভিন্ন রোগ শোকে আছে, আমাদের এই সেনাবাহিনী গিয়ে আমাদের ক্ষতি হবে, ইয়ে হবে। কিন্তু আসলে কিন্তু সেটা হয় নাই, বরং এটা উপকৃত হয়েছে, সেইখানেও এটা দেখা গেছে। তো এখন ভালো কাজ একটা করতে গেলে হাইকোর্টে এখনো দেখেন আপনি দূর দূরান্ত থেকে আসে, পঞ্চগড়, টেকনাফ, তেঁতুলিয়া থেকে আইসা মানুষ বছরের পর বছর বৈশা থাকে বারান্দায়, হাইকোর্টের বারান্দায় এই জাজমেন্টের জন্য। এরশাদ সাহেব চাইছিল 4টা ডিভিশনে 4টা হাইকোর্ট করতে। এগুলি তো আপনার বিদেশেও বিভিন্ন বড় বড় স্টেটগুলিতে আছে, বিভিন্ন বিশেষ করে ভারতে যদি ধরেন, আপনি পাকিস্তানে ধরেন, সেই সব দেশেও কিন্তু আছে বিভিন্ন ডিভিশনগুলি থাকে, সেটাও কিন্তু হইতে দেয় না। তো এই সুফলগুলি যদি আজকে হইতো, আজকে দেখেন 91 সালে কিন্তু আইসে উপজেলা বন্ধ করে দিল বিএনপি, কিন্তু এখন বিএনপি পরবর্তীতে কিন্তু আবার উপজেলা যখন চালু হলো 96 সাল থেকে, তখন আবার উপজেলার প্রতি 97 সাল থেকে 98 সালে উপজেলা যখন চালু হলো আওয়ামী লীগ সরকার আসার পরে থেকে, পরে আবার কিন্তু তারা আবার এটা সুফল পাইতে। এই যে উপজেলা যদি না হতো, উপজেলা হতে কি হয়েছে জানেন আপনি? এই বন্যায় মানুষ কিন্তু হতাহত হয় নাই, নির্বাহী অফিসারের সেখানে নিয়োগ দেওয়া হয়েছে, থানা এবং আপনি কৃষি অফিসার, স্বাস্থ্য অফিসার হইতে শুরু করে মানুষ যতগুলি সেবা পাওয়া দরকার সবগুলি নিশ্চিত হয়েছে এই উপজেলা সৃষ্টির মাধ্যমে। কিন্তু সেই জিনিসটা আমরা বিরোধিতা করছি, তো খুবই দুঃখজনক। এখন দেখেন এই যে উপজেলা নির্বাচন সম্পূর্ণভাবে কিন্তু বিএনপি একবার আসবে বলে আমি দেখলাম একটা পত্রিকা, কয়েকটা পত্রিকা শুনছিলাম যে সম্ভাবনা ছিল, এবং মানে জামাতও এটার সাথে সায় দিয়েছিল যে তারা 40-60 এরকম ভাগাভাগি করে বিভিন্ন জায়গায় দিব, কিন্তু পরবর্তী চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে যে না, তারা আসবে না। নির্বাচনে আস্থা নেই তো। তাইলে এখন যে নির্বাচনটা হইতেছে মামু ভাগিনার মধ্যে কিন্তু নির্বাচন হইতে, এটা কিন্তু মানে হইতেছে নিজেদের মধ্যে কাটাকাটি রাহাজানি ইয়ের মাধ্যমে হইতেছে, যে কিভাবে ওই উপজেলা দখল করা যায়, দখল করতে পারলে সে কিছুদিন যা করার সেটা তো করবে, নতুন একটা গাড়ি পাবে এগুলি। তো এখন সুফল কতটুকু পাবে এই উপজেলার মাধ্যমে সেটা পাশাপাশি যদি সঠিক নির্বাচন না হয়, সেখান থেকে মানুষ কিন্তু সুফল পাবে না। আমরা আরেকটা বিরতি নেব, বিরতির পর আবার আসবো। দর্শক, এন মোহাম্মদ ওয়াটার ট্যাঙ্কলেট এডিশনে নিচ্ছি আরেকটা বিরতি, ফিরবো শীঘ্রই, সঙ্গেই থাকুন। বাবুল বেশে তো লাগাই দিল খামাখা। শহীদুল ইসলাম বাবুল পুরা পুরা ঝগড়া, পুরা মনির বাবুল দেখতেই পারে না। বাবুল জিগে যদি মনিরে আসে তাহলে আমি আর আসব আমি আর আসার ঠিক আছে, ব্যালেন্স রাখে কিন্তু ঝগড়া করতে যাবো, তার এটা পাল্লা ঠিক থাকে, তারপরে সে ব্যালেন্স রাখে কথা উচিত তো এটা ভাই, এরকম মানবমুখী হওয়ার কোনো কথা আরেকটা দেখলাম পাকিস্তানের ভাই জুতা দিয়ে বাইরে শুরু করেছে, জুতা দিয়ে মারা শুরু করেছে, বড়
হ্যাঁ অশিক্ষিত শালা মূর্খ। তো এবার 4 মিনিট করে তোমার একটু উপজেলাতে ঘুরে শেষ করে দিই আলোচনা, বুঝছেন? উপজেলা যেহেতু ভাই উঠাইছে, উপজেলায় দিয়ে দেয়, এত চলতেছে উপজেলার উত্তাপ আর হইলো গ্লোবাল উত্তাপ, এটা তো আমরাই তৈরি করছি, আমরাই ভোগ করতেছি। স্পষ্ট কোরআন আসছে পৃথিবীতে নৈরাজ্য সৃষ্টি হবে এবং যত নৈরাজ্য মানুষ দ্বারা হবে এবং মানুষই তা ভোগ করবে, আমরাই ভোগ করবো। যুদ্ধ বিগ্রহ আপনি নাইট্রোজেন গ্যাসটা কই, এটা একটা ঘর, এটাই পৃথিবী। এইটাই আপনি ইয়েটা দেখছেন, ওই যে বিভিন্ন জাপানে আছে, তারপরে মালয়েশিয়াতে আছে, ওই যে গ্লোবাল যে সিস্টেমটা স্টার কতগুলির ভিতরে বুঝলে আপনাদের ওটা ঘুরতেছে একদম মনে হয় বিশাল বড় রুমের। এখন ওইটা তো আমরা এই যে গাছপালা হইতে শুরু, কয়টা গাছপালা লাগাইছে প্রাইম মিনিস্টার দিচ্ছে, একটা 10টা লাগে, 10টা লাগায়, আর একটা গাছ বড় হইতে 4 থেকে 5 বছর লাগে, আর আপনি করার দিয়ে কাটতেছে 5 সেকেন্ড। দেশ টিভিতে ওই যে আবুল কালাম আজাদ আছেন না বাংলাদেশের, আওয়ামী লীগ কি করছে, কারণ তাল গাছের প্রজেক্ট খেলাইছে। আপনি কন যে বিএনপি মিলে আল্লাহর সাথে একটা যোগসাজশ করে তাপমাত্রা বাড়াই দিচ্ছে, বিএনপির হেফাজত মিলে তাপমাত্রা বাড়াই দিচ্ছে। কোনো গাছ তাল গাছ লাগাই নাই। দেখছেন এর মোহাম্মদ ওয়াটার ট্যাঙ্ক লেট এডিশন। বিরতির পর আমরা আবারও ফিরছি আলোচনায়। এবিএম মোশাররফ হোসেন, যেটি নিয়ে আমরা আলোচনা করছিলাম, বিশেষ করে ডক্টর নুরুল আজহার যেটি উপজেলা নির্বাচনের কথা বলেছেন। বিএনপি তো বর্জন করেছে, বর্জনে আসলে কি অর্জন হবে? এখন আপনি একটা জিনিস দেখবেন, নির্বাচনটা কি মানে এটা যেহেতু দলীয় মোড়কে না, না দলীয় মোড়ক কেন, দলীয় মোড়কে নাই কেন? আপনি দেখেন এখানেও কিন্তু একটা নৈতিকতা পরিপন্থী কাজ করেছে আওয়ামী লীগ। 2015 সালে এখানে তো জাতীয় পার্টির লোক আছে, আমরা বিএনপি আছি, আওয়ামী লীগ আছে। বাংলাদেশের কোন নাগরিক, কোন ভোটার কি দাবি করেছিল আমরা দলীয় প্রতীকে স্থানীয় সরকার নির্বাচন চাই? কেউ করেনি। আওয়ামী লীগ হঠাৎ করে তারা মনে করলেন 2014 সালে বিনা প্রতিদ্বন্দ্বী একটি নির্বাচন হয়েছে, তাদের যদি উপজেলা থেকে শুরু করে ইউনিয়ন, স্থানীয় সরকার যদি তাদের লোক রাখা যায়, তাইলে মানে তাদের বিরুদ্ধে কোনো আন্দোলন সংগ্রাম হবে না। এই চিন্তা থেকে হঠাৎ করে তারা আইন পাশ করালেন যে স্থানীয় সরকারের মার্কা দেওয়া হবে। তখন বাংলাদেশের সকলে বিরোধিতা করেছিল, কারণ স্থানীয় সরকারটা কি বাংলাদেশের, আপনি যদি আমাদের ইতিহাসটা দেখেন, যে জাহিদ সাহেব আপনি এখানে আছেন, আর আপনার তো একটা প্রত্যাশা জাগে, আপনি যেখানে জন্মগ্রহণ করেছেন সেই জন্মভূমির জন্য কিছু করার। এজ এ গণমাধ্যমের কর্মী হিসাবে আপনার তো একটা বিভিন্ন জায়গায় যাওয়ার স্কোপ আছে। এখন আপনি একটা সময় হয়তো আপনার এলাকার লোকজন বলতে পারে, ঠিক আছে, লোকাল গভর্নমেন্ট ইজ দ্য নন পলিটিক্যাল ইলেকশন, আমি জাহিদ সাহেবকে আমরা এখানে চাই। এভাবে হয়েছে। দেখেন আগে এই লোকাল গভর্নমেন্টে কারা হতো? স্থানীয় স্কুলের শিক্ষক, কলেজের শিক্ষক, রিটায়ার্ড লোক, এবং ওই সমাজে সবচেয়ে যারা সম্মানিত, সর্বজনগ্রহণযোগ্য। এখন কি আপনি কোথাও সেটা দেখেন? আওয়ামী লীগ এমন একটা কাজ করেছে যে গ্রামের যে একটা ঐতিহ্য ছিল, একটা সবাই মিলেমিশে থাকার, সেই জায়গায় একটা চরম বিভাজন তৈরি করেছে এই মার্কা পরিবর্তন করে। এখন তারা নিজেরাই বুঝতে পারছে যে মার্কা, এই যে গত এই আমরা আর মামুরা মানে ডামি নির্বাচন করে আপনার প্রায় 14 জন মারা গেছে, 300 উপরে বাড়িঘর তারা জ্বালিয়ে দিয়েছে নিজেরা সারা বাংলাদেশে। এবং এখনো আপনি যদি খবর নিয়ে দেখেন, অনেক জায়গায় যারা ওই যে মানে বিদ্রোহী বা ডামির পক্ষে কাজ করেছে, 90% নেতাকর্মী এলাকায় থাকতে পারছে না। আওয়ামী লীগ ভাবছে যদি আবার একটা গৃহযুদ্ধ চলছে, আরেকটা যদি আবার কুরুক্ষেত্র আমি তৈরি করি, তাহলে আমার দলই তো অস্তিত্ব সম্মুখীন, যার জন্য কারো কোনো ডিমান্ড নাই, তারা কিন্তু আমার মার্কা বাদ দিয়ে দিচ্ছে। অর্থাৎ এটা আরেকটা সুয়াঙ্করের ফাঁকি। ঠিক আছে, আপনি মার্কা বাদ দিবেন, তাহলে আপনি কি আইনটা বাতিল করেছেন? আইন তো এখনো বহাল আছে যে স্থানীয় সরকার নির্বাচন মার্কা হবে। এখন বলে আমরা দেই নাই, কেউ যদি দিতে পারেন, আরে অন্যরা তো কখনোই চায় নাই মার্কা। অর্থাৎ নিজেদের অন্তকন্দল থেকে বাঁচার জন্য এই মার্কার তারা বাদ। তারপরে দেখেন সারা বাংলাদেশে কি অবস্থা। এখন একটা মাননীয় প্রধানমন্ত্রী নিজে বলতে হচ্ছে যে এমপিদের আত্মীয় স্বজন কেউ দাঁড়াতে পারবে না। তার বক্তব্য কি শুনেছে? এতে আপনি দেখেন প্রায় 46-47 জন এমপি মন্ত্রীদের আত্মীয় স্বজন দাঁড়িয়েছে। তাহলে মাননীয় প্রধানমন্ত্রী যেই নির্দেশটা দিয়েছে সেটা কোথায় মেনেছে? তা তো মানে নেই। বরং আমরা আরো এর মধ্যে শুনেছিলাম যে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং শাহজাহান খানের মধ্যে নাকি ব্যাপক তর্কাতর্কি বা যে কোনো পর্যায়ে। অর্থাৎ তাদের মধ্যে যেটা চরম বিশৃঙ্খল অবস্থা,
তার একটি প্রতিফলন আমরা উপজেলা নির্বাচনে দেখছি। এটা কারণটা কি? আপনি যদি জনগণ থেকে দূরে সরে যান, আপনি যদি রাজনীতির যে একটা কালচার আছে কালচারের মধ্যে আপনি না থাকেন, আপনার কাছে ক্ষমতায় যদি মুখ্য হয়ে থাকে, আপনার কাছে যদি লুটপাটে মুখ্য হয়ে থাকে, যে কথাটাই আজহার ভাই বলেছে যে আপনার দেশের কাছে টাকা পাচার, কে টাকা পাচার করে? কে টাকা পাচার করে? আপনি ক্ষমতার বাইরে গিয়ে পাচার করা সম্ভব? সেখানে সরকারের কোনো পদক্ষেপ নেই। এই যে বাংলাদেশে ব্যাংকগুলি, আপনি কি করছেন? ব্যাংক যখন লুটপাট হলো, এই আওয়ামী লীগের 15 বছরে আমি যতটুকু দেখেছি, আজহার ভাই বলতে পারবে, সে কাজ করে ইসে আয়কর নিয়ে, 44,000 কোটি টাকার আপনার ঋণ মওকুফ করেছে সরকার। কার টাকা মওকুফ করেছে? 44,000 কোটি টাকা আপনার ঋণ মওকুফ করে দিয়েছে এই 15 বছরে। এখন হচ্ছে কি, ব্যাংকগুলি দেউলিয়া হয়ে যাচ্ছে। এখন আপনি অ্যাডজাস্ট করে ওই যারা লুটপাট করেছে তাদেরকে বাঁচার একটা নতুন ফন্দি আপনি এখন বের করেছে, যে না অ্যাডজাস্ট করলে হয়তো সেইভাবে হবে না, বরং যারা লুটপাট করেছে তাদেরকে বাঁচার একটা উপায় আপনি বের করে দিচ্ছে। এই বাংলাদেশে আমরা, যার জন্য আপনি যে উপজেলা নির্বাচন, আমার মনে হয় বাংলাদেশের মানুষের এই উপজেলা নির্বাচনের কোনো আগ্রহ আছে কিনা। ইতিমধ্যে 26 জন বিরে প্রতিনিধিত্ব হয়ে গেছে প্রথম পর্যায়ের, 26 জন। আপনি 55 না কত হচ্ছে না প্রথম পর্যায়ে, 26টা যদি হয়ে যায় নির্বাচন বাকি আছে। আলোচনা শেষ করতে চাই। আপনাকে অসংখ্য ধন্যবাদ মোহাম্মদ আলী আশরাফ। উপজেলা নির্বাচন মানুষের আগ্রহ আছে কিনা, মোশাররফ হোসেন একটু বড় প্রশ্ন। দেখুন, বাংলাদেশ মানে, বাংলাদেশের নির্বাচন মানে উৎসব মুখর, ঈদ ফেস্টিভ্যালের মতো আপনার হলে যে স্থানীয় সরকার নির্বাচনগুলো হয়, চায়ের টেবিল থেকে আপনার শহর শহর থেকে গ্রাম গ্রাম থেকে মহল্লা পাড়া মহল্লা সর্বত্র, এটি অস্বীকার করার কিছু নেই। এখন যারা জনগণের সাথে সম্পৃক্ত না, যারা জনগণের আপনার ম্যান্ডেটে বিশ্বাসী না, যারা আপনার হলো যে মানুষের কল্যাণে কাজ করে না, তারা কিন্তু আপনার হলো যে একথা বলতেই পারে। আপনি এখন টেলিভিশন, টক শো, পত্রিকা, সেমিনার আর বাস্তবতা কিংবা আপনার স্থানীয় পর্যায়ে আপনার জনগণের সাথে যে সম্পৃক্ত, এটা কিন্তু দুই জিনিস। এখন দেখুন আপনার হলো যে এই যে 495টি উপজেলা আছে, তার ভিতরে কিন্তু 452টি উপজেলায় নির্বাচন হচ্ছে। এখন প্রথম ধাপে আপনার দেখা গেল 2000 আপনার প্রার্থী, দ্বিতীয় ধাপে 1800, তারপরে 2000, 6000 লোক। এখন এই 6000 লোককে যদি আপনার এই 452টা দিয়ে ভাগ করেন, তাহলে 4-5 জন 6 জন করে এক একটা জায়গায় ক্যান্ডিডেট। এখন স্থানীয় সরকার নির্বাচনের এই যে দলীয় প্রতীকের যে বিষয়টি আসছে, আপনি দেখেন, আপনি আজীবনই যে ভিক্ষুক থাকবেন সেটি কিন্তু আপনি আশা করা যায় না। আপনার কর্মের মধ্য দিয়ে তো আপনি ভালো হবেন। আপনি একটা টাইমে বাংলাদেশকে তলাবিহীন ঝুড়ির রাষ্ট্র বানাতে চেয়েছেন। সেই তলাবিহীন ঝুড়ির রাষ্ট্র আজকে তো পৃথিবীর মানচিত্রে আজকে উদীয়মান অর্থনীতির দেশ, আপনার হলো যে আত্মমর্যাদাশীল রাষ্ট্র হিসেবে পরিচিত। পাকিস্তানের প্রধানমন্ত্রী এখন আপনি পাকিস্তান, আমেরিকা, সারা পৃথিবীতেই বাংলাদেশের একটি ভাবমূর্তি আপনার হলো যে হয়েছে, এটি অস্বীকার করার কিছু নেই। এখন ধরেন কিছুক্ষণ আগে আমার এই বড় ভাই মোশাররফ ভাই সে বললো যে আচ্ছা সকালে গেছি বিকেলে আসছি, তার বাড়ি যে জায়গাটায় কলাপাড়া একটা রিমোট এরিয়া, ওই জায়গাটায় যেতে 8 থেকে 9টা ফেরি লাগতো, আজকে যে একটা ফেরি নাই, তাইলে এইটি পরোক্ষভাবেও যে প্রশংসা, এটি সরকারের যে ভালো কর্ম, সেটি কিন্তু বলবে না। আপনার মিথ্যাচারের তো একটাই থাকবে। আপনার যে এই আপনার পটুয়াখালী থেকে পটুয়াখালী ব্রিজ, পায়রা ব্রিজ, শেখ কামাল, শেখ জামাল, শেখ রাসেল, হ্যাঁ, তারপরে আপনার হলো যে এই যে দবদবিয়া, তারপর হইলো যে ইসের আপনার দোয়ারিকা শিকারপুর, আপনার হইলো যে এই পদ্মা ব্রিজ কার সময় হয়েছে? বলেন, আওয়ামী লীগের সময়। কোন আমলের সময়? কে করছে? দবদবিয়া ব্রিজ তো বিএনপি শেষ করে গেছে। আপনারা কি বলেন না বলেন, শোনেন, সব আপনারা করছেন। এখন এটা তো আর বাস্তবতা না। আপনাকে যেটা আমি বলতে চাই সেটি হলো যে মূল কথা হলো যে আওয়ামী লীগ পথ তৈরি করে, আর সেই পথে আপনার রাজনৈতিক দল বলেন, অন্যরা বলেন, হাঁটে। সেটি আপনার হলো যে আপনার বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, রাষ্ট্র ব্যবস্থা, নির্বাচন ব্যবস্থা সব কিছুর সাথে আওয়ামী লীগ ওতপ্রোতভাবে ভালো পথ দেখানো। এখন আমি যে বিষয়টি বলতে চাই একেবারে সহজ কথায়, সেটি হলো যে আসুন ভাই, আপনারা তো সমালোচনা না করে, আপনারাও 13.5 বছর আপনার ক্ষমতায় ছিলেন, জাতীয় পার্টি 10 বছর ক্ষমতায় ছিল, আওয়ামী লীগ নেওয়া একটু বেশি 23 বছর।
কিন্তু আপনার আজকের যে অর্জন বাংলাদেশে, ধরেন আপনাকে আল্লাহ আপনাকে ফেরেশতা হিসেবে পৃথিবীতে পাঠায় না, ইবলিস শয়তান হিসেবে পাঠায় না, আপনার দোষ ত্রুটি আছে। কিন্তু আপনাকে যদি বিএনপির নেতা হিসেবে বলা হয় যে আপনি 15 বছরে আওয়ামী লীগের 15টা দুর্নাম বলেন, আপনি 2-3টে বলে আর বলতে পারবেন না। কিন্তু আপনার তো হাজারো বলার আছে, কিন্তু আওয়ামী লীগের যে লক্ষ কোটি ভালো বলার আছে সেটা তো ভালো বলেন না। শুনেন, গুণীর কদর না করলে গুণীর জন্ম হয় না। আজকে আপনি নির্বাচন ব্যবস্থা বলেন, রাষ্ট্র ব্যবস্থা বলেন, অর্থনীতি বলেন, প্রশাসন বলেন, সিভিল সোসাইটি বলেন, কোন দেশে আপনার সমস্যা নাই? আজকে আপনার আমেরিকা বৃহৎ গণতান্ত্রিক রাষ্ট্র, সে জায়গায় আপনার বাইডেন যখন আপনার ডেমোক্রেটের রিপাবলিকান প্রশ্ন তোলে নেয়, আপনার আমেরিকা একটা বৃহৎ গণতান্ত্রিক রাষ্ট্র, কংগ্রেস আপনার বিজেপির বিরুদ্ধে আপনার প্রশ্ন তোলে নেয়, আপনারা পাকিস্তানের আদরে রাষ্ট্র বানাতে চান। সেই পাকিস্তানের কি অবস্থা বিশ্ববাসী জানে না। আজকে আমি যেটি মোটা দাগে বলতে চাই সেটি হলো যে অভিযোগ দেয়াই যায়, আপনার তর্ক করাই যায় তর্কের খাতিরে, কিন্তু তাতে কিন্তু বাস্তবতাটাকে কিন্তু আপনার অন্ধকারে রাখা যাবে না। মোহাম্মদ আলী আশরাফ, আওয়ামী লীগের আলোচনা শেষ করতে চাই। উন্নয়ন হয়েছে, আওয়ামী লীগের নেতৃত্বে সুশাসন প্রতিষ্ঠা হচ্ছে। আওয়ামী লীগের আমলে আপনার জজ মিয়া নাটকের বিচারহীনতার যে রাজনীতি সেটা থেকে বেরিয়ে আসছে। মোহাম্মদ আলী আশরাফ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমার হাতে সময় নেই, আমি আমূল আলোচনা শেষ পরিবর্তন করতে করতে চাই। চাই, সেটা অস্বীকার করা যাবে না। মোহাম্মদ আলী আশরাফ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। অ্যাডভোকেট ডক্টর মুল আজহার, আলোচনা শেষ করব। মোহাম্মদ আলী আশরাফ একটি কথা বলেছেন যে সুশাসনের কথা বলেছেন। সুশাসন আসলে সমাজে কতটা আছে? সুশাসন উনি কইতেছে আছে, বিএনপি কইতেছে নাই, তাহলে কোন দিকে আমি কথাটা বলুন? আপনি কি বলছেন? দুই দিকে যে আছে আবার নাই। যেমন সুশাসন বলতে যেটা বোঝায় যে আপনার প্রতিটা মানুষের ক্ষেত্রে মানে বৈষম্যহীনভাবে একটা ইয়ে করা, সেই জিনিসগুলি কিন্তু কিছুটা হইলো আছে, কিছু কিছু জায়গায় আছে, আবার কিছু কিছু জায়গায় নাই। এই যে মনে করেন ওপেন ঘুষ, এই যে বিএনপি তো সবসময় অভিযোগ করে তারা সভা সমাবেশ করতে পারে না, তাদের গণতন্ত্রের চর্চা নেই, তো সুশাসন থাকলো কি করে? না, সভা সমাবেশ কোথায় করতে পারলো না? আপনি যেখানে চাইলে হয়তো এক জায়গায় দেন, আরেক জায়গায় হয়তো ওই টাইমে দেন, আরেক। তো এই যে আগে তো ওনারা তো বলতেছে যে সংবিধানে তো অনুমতি নাই, কিন্তু পুলিশের অনুমতিটা কার সময় আইছে? আমার তো মনে হয় বিএনপির সময় অনুমতিটা এটা সৃষ্টি করা হচ্ছে না, অনুমতির ব্যাপার না, বলছে অবৈধকরণ ছিল। না, বলছি অবহিতকরণ। তো এই জিনিসটা তো ছিল না। আপনি যেখানে সেখানে আপনি নিজেরা দ্বারা আপনি বক্তৃতা দিতে পারবেন। যেমন মনে করেন এখন তো 70 থেকে 80টা কিন্তু টকশো হইতেছে, আবার পত্রিকায় কিন্তু লেখালেখি প্রচুর, ওইগুলির উপরে তো কোনো ধরনের আপনার প্রতিবন্ধকতা নাই। তারপরে ওনারা হলগুলিতে হল ভাড়া করে কিন্তু করতেছে। মাঠে যখন করতে যায় তখন আমার মনে হয় পুলিশ আইন শৃঙ্খলার ব্যাপারটা সামনে আইনা বলে যে আজকে হবে না, পরশু হবে, বা হইলেও আবার আধা ঘন্টা আগে পারমিশন দেয়। একবার দেখলাম যে 10ই ডিসেম্বর গত বছরের আগের বছর, মনে হয় এই বছরের আগের ওনারা এখানে সরোয়ার দিতে বলছিল সরকার থেকে, ওনারা বলছে যে না আমরা বিএনপি এখান থেকে এখানে দিবে না, ওনারা যে এখানে রাস্তা ব্লক হবে, আবার বিভিন্ন উশৃঙ্খল হয়ে কিছু সমস্যা হচ্ছে। পরবর্তীতে দেখা গেল গরুর হাটিকে ওনারা করতেছে, তো এইখানেও করতে পারতে ইচ্ছা করলে। তো এই যে নিজেদের মধ্যে মানে সিদ্ধান্তহীনতা, এটা তো অপেক্ষা রাখে না। যত কথাই বলেন, আওয়ামী লীগ বলে, বিএনপি জাতীয়বাদী, নিজেদের ভিতরে একটা কোন্দল থাকেই সবসময়, যে ডিসিশনগুলি নিতে অনেক সময় দেরি হয়। এটা তো আবার আপনি জনগণের উপরে চাপাই দিতে পারেন। কোন্দলের সর্বশেষ বহিঃপ্রকাশ কি জাতীয় পার্টিতে? জাতীয় পার্টিতে তো মনে করেন আছে, তো বিএনপি যেমন এই যে তৃণমূল বিএনপি তো হইলো, হয়েছে না, আবার বিএনএফও তো হইলো। এখন জাতীয় পার্টি তো কিছু লোক, কিছু কুলাঙ্গার থাকবেই যে ওই পার্টিটাকে কিভাবে ধ্বংস করা যায়, কিভাবে করা যায়। এটা তো এরশাদ সাহেবের গড়া, এবং এরশাদ সাহেব কি ওই যে ভাই যে 10 বছর করলে যে 9 বছর শাসন করছে, কি করছে না করছে সবাই জানে। এই দেশে রাস্তাঘাট হইতে শুরু করা, প্রশাসন হইতে শুরু করা, বিকেন্দ্রীকরণ হইতে শুরু করা, কোন জায়গা আপনার এখানে ঢাকা শহরে পুরা বাঁধ, মিরপুরের যে বেড়িবাঁধ হইতে শুরু করে যে বন্যার পানি ঢুকবে না 88-র পরে যেটা দিয়েছিল, এটা এরশাদ সাহেবের মাধ্যমে করা হচ্ছে। অতএব এরশাদ সাহেবের মুছে ফেলা কোনোদিন ইতিহাস লেখা হবে না। ইতিহাস লিখতে হইলে 50 বছর পর থেকে যখন লেখা হবে, এবং 70টাই লেখা হবে। জিয়াউর রহমান বঙ্গবন্ধুরও যেমন মুছানো যাবে না, জিয়াউর রহমানও পারা যাবে না, এবং এরশাদ সাহেবেরও মুছানো যাবে না কোনো করে। যাদের যার যার অবদান, সেই অবদান কিন্তু অবশ্যই ইতিহাসে আসবে। এটা মানুষই এইটাই ফলো করবে। সময় নেই, আজ আলোচনা শেষ করতে চাই। মোহাম্মদ আলী আশরাফ এবং মোশাররফ হোসেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। দর্শক জানিয়ে রাখি, এর মোহাম্মদ ওয়াটার ট্যাঙ্কলেট এডিশন পুনঃপ্রচার হয় সকাল 8টায়। আজ এ পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, এসটিভির সঙ্গেই থাকুন।